অনেকগুলো বিষয়ে আজকে আলোচনা হয়েছে। এর মধ্যে আইন শৃঙ্খলার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত যে বিষয়গুলো আছে, মাদক, একটা বিষয় কেউ আজকে বলেননি, জানি না, এখানে আমার নলেজে আছে এটার উৎপাত এখানে আছে, সেটা হলো কিশোর গ্যাং। এখানেও এটার উৎপাত আছে, আমার নলেজে আছে। এটা অস্ত্র নিয়ে আপনারা কথা বলেছেন, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোর বিষয় নিয়ে আপনারা কথা বলেছেন, আর সর্বোপরি নির্বাচন নিয়ে আপনারা কথা বলেছেন, গণভোট নিয়ে আপনাদের একটি কনসার্ন আছে। আমি অত্যন্ত আনন্দিত যে আমরা যে উদ্দেশ্যে আপনাদেরকে সাথে বসার জন্য চেষ্টা করছিলাম এবং বসেছি আজকে, সেটি আমি বলবো এটা সফল হয়েছে। একটা জিনিস আমি বিশ্বাস করি, এটা পুলিশের একটা কাজ করার একটা তরিকাও, যে আমার কমিউনিটি যদি আমার সাথে না থাকে, আমার সমাজের মানুষ যদি আমার সাথে না থাকে, তাহলে পুলিশি কার্যক্রম আসলে ফলপ্রসূ হয় না। আপনারা অনেকে বিদেশে গিয়েছেন নিশ্চয়ই এবং শুনেছেন যে ওখানে পুলিশি ব্যবস্থাটা অনেকটা এরকম, সবাই পুলিশি ভূমিকা পালন করতে পারে, সেই জন্য একটা ব্যবস্থা রাখা আছে এবং তারা সেই বিষয়টা সম্পর্কে সচেতন। এটা আমাদের দেশেও আছে। আমার আইন বলে কোনো অপরাধ সংগঠন যদি হওয়ার সম্ভাবনা থাকে, এইরকম কোনো সাধারণ নাগরিক যদি মনে করে যে এখানে একটা অপরাধ সংঘটিত হতে পারে ওই লোকটা দ্বারা, তাহলে কিন্তু ওই লোকটাকে গ্রেফতার করার ক্ষমতা ওই লোকটার আছে, সাধারণ মানুষ হল। এটা বাংলাদেশে আইনও আছে, এটা আমাদের বোঝার বিষয়। আর হলো আমি ব্যক্তিগতভাবে কতটা উৎসাহী এবং আগ্রহী এই কাজটা করতে। আমি আনন্দিত এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনাদের ভাষায় আপনাদের বক্তব্যে সেই বিষয়টা উঠে এসেছে, আপনারা আগ্রহ প্রকাশ করেছেন এবং আপনারা আগ্রহী আমাদেরকে এসব জায়গায় সহযোগিতা করতে। অশেষ কৃতজ্ঞতা আপনাদের প্রতি। যেগুলো আমাদের রেগুলার কাজ, মাদক, অস্ত্র উদ্ধার, সামাজিক অস্থিরতা, অপরাধ দমন, এগুলো আমাদের রেগুলার কাজ। আমরা কতটুকু পেরেছি, কতটুকু পারিনি, সেটা নিয়ে আমাদের মধ্যে যেমন মানে কি বলে যে সন্তুষ্টি অসন্তুষ্টি দুটোই আছে, আপনাদের প্রত্যাশারও এটা বাহিরে বা প্রত্যাশার মতো হয়নি, এটাও আমরা মানি। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আগামী দিনগুলোতে আমরা কাজ করব, প্রতিদিন কাজ করব। মাদক নিয়ে আমরা কাজ করব, আমরা কিশোর গ্যাং নিয়ে কাজ করব, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে কাজ করব। সেই জায়গায় আপনারা হবেন আমাদের সহযোগী, এটা আমি বিশ্বাস করি। আমি যেখানেই যাই, আমার সকল স্টেশনে এটা আমার একটা বলতে পারেন আমার কাজের ধরন। আমি কমিউনিটিকে এঙ্গেজ করতে চাই, আপনাদের সহযোগিতা বারবার চাই। আপনাদেরকে এই প্রত্যাশা করি আপনাদের কাছে, আপনারা আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে আপনার সদস্যরা এই জায়গায় ফেল করছে, এই জায়গায় পারছে, এই জায়গায় পারছে না। এটা আমি শুনতে চাই আপনাদের কাছে, এবং সবসময় যতদিন এই স্টেশনে থাকবো, কুষ্টিয়াতে থাকবো, ততদিন এটা প্রত্যাশা করবো আপনাদের কাছ থেকে। সাথে আপনাদের ভূমিকাটা চাই। আমি মনে করি অনেক অপরাধ আছে যেগুলো পুলিশের সাথে সাথে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এখানে অনেক মুরব্বীরা আছেন, আমাদের একজন সম্মানিত প্রার্থী, উনি অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি বলে গেলেন ওনার ৭৩ বছর বয়স। আমাদের এখানে যারা উপস্থিত আছি, অনেকের দাদার সমান, অনেকের বাবার সমান বয়স। এখানে বয়স বেশি বললাম, মন খারাপ হচ্ছে না তো আপনার? আসলে আমি একটা জিনিস শুনেছি, একটু যারা একটু বয়োজ্যেষ্ঠ তাদের বয়স বেশি বললে নাকি তারা খুশি হয়, আর যাদের একটু ৩০-এর নিচে বা ৪০-এর নিচে বয়স, তাদের নাকি কম বললে তারা খুশি হয়। আমি জানি না আমাদের জানাটা সঠিক কিনা। যাই হোক, আমি যেটা বলছিলাম, সামাজিক অনুশাসন দরকার, আমাদের পারিবারিক অনুশাসন দরকার। আপনি আপনার সন্তানকে শাসন করেন সবার আগে, আপনার শিক্ষক আপনার ছাত্রকে শাসন করেন। যার যার জায়গায় যদি আমরা এরকম সচেতন হই, তাহলে অনেক অপরাধ এইভাবেই নিরসন করা সম্ভব। আমরা কিশোর গ্যাংয়ের কথা বলছি, ছেলেরা দল বল বেঁধে আজকে সন্ধ্যাবেলা রাতের বেলা করে
50-এর নিচে। আমরা তো আমাদের ওই সময়গুলোতে এগুলো পারিনি। আমি একটা কথা খুব গর্ব করে বলি, যেদিন বাড়ি ফিরতে সূর্যাস্তের পরে বাড়ি ফেরা হতো সেদিন বাড়ি ফিরতে অনেক দেরি হতো, আর যেদিন সূর্যাস্তের আগে যেতাম সেদিন সবকিছু স্বাভাবিক। কেন দেরি হতো? ভয়ে, যে এখন সূর্যাস্ত হয়ে গেছে, মাগরিব নামাজের আজান হয়ে গেছে, এখন বাড়ি ফিরলে নিশ্চিত কোনো না কোনো মারধরের একটা বা শাসনের একটা সম্মুখীন আমি হব। এই কারণে আরো দেরি হয়ে যেত। কিন্তু ওই ঘটনাটা ঠিকই ঘটতো, মারধর ঠিকই হতো, অনেকবার খেয়েছে। আমার বিশ্বাস অনেকের জীবনে এই অভিজ্ঞতা আপনাদের আছে। আমার বাড়িতে কারেন্ট ছিল না, হারিকেন জ্বালানো, হারিকেনের আলো দিয়ে আমরা পড়াশোনা করেছি। ওই হারিকেন কে জ্বালাবে এটা নির্ধারিত ছিল, কবে কে জ্বালাবে ভাই বোনদের মধ্যে। বাবা মা যে কত চালাক ছিল এখন বুঝতে পারি। তাদের একটা ইয়ে ছিল যে হারিকেন জ্বালানোর তাগাদা থাকলে সে নিশ্চয়ই বাড়ি ফিরবে, আর না এটা তো তার দুটো অপরাধ, একটা ঘরে আলো জ্বলে নেই আর সে দেরিতে বাড়ি ফিরছে। আমি এগুলো লম্বা বক্তব্য আমি দিব না, আমি সামাজিক এবং পারিবারিক অনুশাসনের উপর জোর দিব। তাহলে আমাদের এই মাদক বা কিশোর গ্যাং এই ধরনের অপরাধ থেকে আমরা মুক্ত হতে পারবো। সামনে নির্বাচন, এটা নিয়ে আমাদের খুব বেশি কথা বলা দরকার। এটা আমাদের আসলে এখন প্রায়োরিটি, আমাদের একজন সহকর্মী বলেছেন। আপনারা বারবার অবৈধ অস্ত্রের কথা বলেন, আমরা আপনাদের সাথে একমত। অবৈধ অস্ত্র দরকার যেমন, আর আমাদের বৈধ অস্ত্র কিছু খোয়া আছে। 55টি অস্ত্র কুষ্টিয়া জেলা থেকে খোয়া গিয়েছিল। আমরা দুঃখিত, 38টি অস্ত্র কিন্তু আমরা উদ্ধার করেছি। আমাদের 17টি অস্ত্র এখনো নিখোঁজ আছে। এই স্টেটটা বা এই পরিসংখ্যানটা আমাদের অনেকেরই জানা নেই। আমরা কিন্তু 55টার মধ্যে 38টা অস্ত্র উদ্ধার হয়েছে। আমরা যেদিন একটি অস্ত্র আমাদের নিখোঁজ থাকবে, একটি অস্ত্র উদ্ধার হবে না, সেদিন পর্যন্ত কিন্তু আমাদের তৎপরতা অব্যাহত থাকবে। একটা কথা আমরা সবসময় বলি, এত অপরাধ সংঘটিত পুলিশ কি করে? আপনাদের সাথে আমি একমত, কিন্তু আপনারা কি কেউ বলতে পারবেন পুলিশি তৎপরতার কারণে কত অপরাধ হয়নি? সেই তথ্য কি আপনাদের কাছে আছে? আমার কাছেও নেই। সেই তথ্য তৈরি হয় না কখনো। পুলিশি তৎপরতার কারণে কি পরিমাণ অপরাধ সংঘটিত হয় না সেই তথ্য কিন্তু সেই পরিসংখ্যান কখনো তৈরি হয় না। কিন্তু কত অপরাধ সংঘটিত এটা আপনারা যেমন কনসার্ন, আমরাও সেটা পরিসংখ্যান সংরক্ষণ করে সেই অনুযায়ী কাজ করি। আপনাদেরকে কথা দিচ্ছি, এই কুষ্টিয়াতে আমরা যতদিন থাকবো আপনাদের সাথে নিয়ে, অস্ত্র বৈধ থাকুক, 17টি বৈধ অস্ত্র আমাদের খোয়া আছে, অবৈধ অস্ত্রের পরিসংখ্যান আপনারা আমাদের কারো কাছে নেই। কথা দিচ্ছি, অস্ত্র কেউ ব্যবহার করতে দিব না, অস্ত্র ব্যবহার করতে আমরা দিব না, অস্ত্র ব্যবহার করতে কেউ পারবে না। পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, এখানে আমাদের জেলা প্রশাসন আছে, সবাইকে সাথে নিয়ে আমরা এই কাজটা করতে চাই এবং আপনারা সেই জায়গায় অবশ্যই আমাদের সহযোগী হবেন। আপনাদের সহযোগিতা আমরা প্রত্যাশা করি। নির্বাচন চলছে, শুরু হয়ে গেছে নির্বাচন। আর কয়েকদিন পরে আপনারা একেবারে প্রচারণা শুরু করবেন 22 তারিখ থেকে। নির্বাচনের একটা বিষয় নিয়ে আমি খুব বেশি কথা বলবো। আপনারা জানেন নির্বাচন কমিশন থেকে এরকম একটি বিষয় প্রকাশিত হয়েছে, এটা হলো নির্বাচনের আচরণবিধি। এখানে সবকিছু উল্লেখ আছে, আপনি কি করতে পারবেন কি পারবেন না। আর এখানে আমি একটা জিনিস বিশ্বাস করি, আমরা সবাই সচেতন। আপনারা যারা প্রার্থী, এখানে অনেকে আছে, কেউ আছেন আপনারা একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, জনপ্রতিনিধি বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে নির্বাচিত হয়েছেন, কিংবা যারা নতুন প্রার্থী তারাও জানেন নির্বাচন আপনি কি করতে পারবেন কি পারবেন না। সেইটা আপনার মধ্যে আমরা চাই সেটা অন্তত থাকুক। আপনি এরকম কোন আচরণ, এই যে বাইবেল নির্বাচনের এইটা যারা আপনি মেনে চলবেন না, সেটার দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে। এবং শুধু আপনি না, আপনার সকল কর্মী সমর্থক সবাইকে আপনারা অনুরোধ করবেন, নির্দেশনা দিবেন, তারা যেন এটার বাহিরে না যায়। তাহলে নির্বাচন কমিশনের যারা আছে এখানে, আমাদের রিটার্নিং কর্মকর্তা সহ, সহকারী রিটার্নিং কর্মকর্তা সহ আমরা আইন শৃঙ্খলা যারা আছি,
আমরা আমাদের কাছে পর্যন্ত যেন সেটা না আসে। এবং আপনারা এই মঞ্চে আপনারা আজকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনারা প্রার্থী হিসাবে এমন কিছু করবেন না যেটা পরস্পরের প্রতি আপনাদের সহমর্মিতা প্রকাশ পাবে না, পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রকাশ পাবে না। সেই প্রতিশ্রুতি কিন্তু আপনারা এখানে দিয়েছেন আজকে। এবং আপনাদের কর্মীরা, আপনাদের সমর্থকরা, আপনাদেরকে যারা ভালোবাসে, আগামী 5 বছর যাদের জন্য আপনারা কাজ করার জন্য ম্যান্ডেট নেওয়ার জন্য আজকে তাদের কাছে যাচ্ছেন, তাদেরকে আপনারা সেই অনুরোধই করবেন। ওই সদরের যখন এরকম একটা প্রোগ্রাম করছিলাম, তখন ওখানে 7 জন ক্যান্ডিডেট আপনাদের মধ্যে একজন আছে আবার ভদ্রমহিলা, তারা বলছে যে 6 ভাই চম্পা। আমরা শুনেছি 7 ভাই চম্পা, ওনারা বলবো আমরা 6 ভাই, আমাদের একজন চম্পা। সুতরাং আমরা এইরকম আচরণ করব যাতে আমরা এই 6 ভাই এবং 1 বোনের মধ্যে এমন কোনো কিছু তৈরি না হয় যেটা আমাদের কর্মীদের মধ্যে পরবর্তীতে এটা ট্রান্সমিট হবে। সুতরাং আপনারা সবাই আচরণবিধি মেনে চলবেন, তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। নির্বাচনে বিভিন্ন বিষয় নির্বাচন আসলেই তৈরি হয়। আমরা দেখেছি সংখ্যালঘুদের কথা আসে, গুজবের কথা আসে, কালো টাকার ছড়াছড়ির কথা আসে, পেশি শক্তির কথা। এগুলো তো সব তো আপনাদের কাছ থেকেই হবে যদি হয়, তাই না? আপনারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা এগুলো করবো না, তাহলে কি এই ধরনের সম্ভাবনা আছে? আমি বলবো আছে। কিছু দুষ্ট লোক আছে আমাদের মধ্যে। একটা অংশ চায় না স্থিতিশীল বাংলাদেশ, একটা অংশ চায় না গণতান্ত্রিক বাংলাদেশ, একটা অংশ চায় না বাক স্বাধীনতার বাংলাদেশ, যেটা আপনারা অতীতে দেখেছেন। আমরা সেই জায়গাটা থেকে ফেরত যেতে চাই না। আমি একটা কথা সবসময় বলি, আমরা যারা আজকে এখানে যারা বসে আছি, আমরা একটা পক্ষ, আরেকটা পক্ষ আছে যারা আমাদের এখানে নেই। এটা আপনারা সবাই বুঝতে পারেন। 2টা পক্ষ আজকে বাংলাদেশে, এখানে যারা আমরা বসেছি আমরা একটা পক্ষ, আরেকটা পক্ষ আছে যারা বাংলাদেশে এখন নেই, আমাদের মা এইখানে নেই। সুতরাং সেই পক্ষ থেকে আমাদের সতর্ক থাকতে হবে। গতকালকে অথবা পরশুদিন সিলেটের একটা ঘটনা আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে বেশ এটা নিয়ে প্রচার হচ্ছে। একটা বাড়িতে আগুন জ্বলছে, এটার নিচে অনেক কমেন্ট, অনেকে লিখেছেন সংখ্যালঘুদের বাড়িতে আগুন। আপনাদের এখানে ওই সম্প্রদায়ের কেউ আছেন? একটু হাত তুলবেন দয়া করে। কেউ আছেন এখানে হিন্দু সম্প্রদায়ের? দয়া করে একটু হাত তুলবেন। আপনি কি ঘটনাটা জানেন, সিলেটের ঘটনাটা? আমি আপনাদের বলে দিচ্ছি। আরেকজন আছেন পিছনে, কোন একজন হিন্দু ভদ্রলোকের বাড়িতে একটা আগুনের ঘটনা ঘটেছে, সেটা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে কি যে অমুক সরকারের সময়ে সংখ্যালঘুর বাড়িতে আগুন, এই নির্যাতন আর কতকাল চলবে। এখন কিছু না কিছু লোক তো এটা বিশ্বাস করেছে না? আমারও তো প্রথম বিশ্বাস হয়েছে, তাই কি ঘটনা। আমি সরাসরি ফুটেজটা সিলেটের এসপি সাহেবকে পাঠিয়ে তার কাছ থেকে জানতে চাইলাম। উনি বিস্তারিত বললেন যে ঘটনাটা এরকম। আমি পরে এটার নিচের কমেন্ট গুলো পড়ার চেষ্টা করলাম। অনেকেই কমেন্ট করেছেন যে ঘটনাটা এরকম, আপনারা বিভ্রান্ত হবেন না, ঘটনাটা এইভাবে হয়েছে। ওই শিক্ষক, উনি একজন স্কুল শিক্ষক সম্ভবত, ওই ভদ্রলোক যার বাড়িতে আগুন লেগেছে, ওনার ছাত্ররা বলেছেন যে আমি আমাদের শিক্ষক, উনি আমাদের শিক্ষক, আমরা জানি ঘটনাটা এরকম, কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা এটা নিয়ে অপপ্রচার করবেন না। এটা হলো সোশ্যাল মিডিয়ার একটা কারসাজি। এবার এই বিষয়টা হবে, দেখবেন আপনার এমন কথা প্রচার করবে আপনার নামে যে কথা আপনি বলেননি। সুতরাং সবাইকে সতর্ক থাকতে হবে আমাদের। আমি একটা কথা বলবো, এই ধরনের প্রচারণার ক্ষেত্রে আপনারা আমাদেরকে আমাদের সহযোগিতা নেবেন, আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমাদেরকে পাঠাবেন। আমরা এটার একটা সত্যিকার বিষয়টা আপনাদেরকে জানাতে পারবো। আপনারা বিভ্রান্ত হয়ে পরস্পর প্রতি বিষোদ্গার করবেন না, পরস্পর প্রতি সন্দেহ তৈরি করবেন না, এবং আপনাদের কর্মীদের মধ্যে যেন সেটা আবার ছড়িয়ে না পড়ে, আপনাদের সমর্থকদের মধ্যে যেন এটা ছড়িয়ে না পড়ে। আপনারা আমাদের কাছ থেকে জানতে চাইবেন, আমাদেরকে পাঠাবেন, আমরা এটার
এটা সঠিক কি ব্যাঠিক একটা মতামত আমরা আপনাদেরকে দিতে পারি। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই প্রায় যে অমুককে এই করে ফেলবো, অমুককে এই করে ফেলবো, বিভিন্ন হুমকি ধামকি, বিভিন্ন কর্মকাণ্ড। এক্ষেত্রে আপনারাও আমাদের সহযোগিতা দেবেন। আবারও আপনারা আমাদেরকে জানাবেন। আমরা শতভাগ সবকিছু করতে পারি এই কথা আমাদের, এই আশ্বাস আপনাদেরকে দিব না, কিন্তু আমাদের কিছু করার সামর্থ্য আছে, যেটা যেভাবে সে যেই প্ল্যাটফর্ম ব্যবহার করে করুক না কেন। আমি বলবো আপনারা আমাদের কাছে আসেন, আমাদেরকে একটু জানান, যেগুলো আমাদের নলেজে আসে সরাসরি আমরা নিজেরা ওগুলোর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। আর আপনারা যদি মনে করেন না এটা পুলিশকে জানানো দরকার, আমি চাইবো অবশ্যই আপনারা আমাদেরকে জানান, আমাদেরকে বলেন, আমরা সেটার বিষয়ে অবশ্যই অবশ্যই ব্যবস্থা নিই। একটু পুলিশকে ইনফর্ম করতে হবে আপনাদের। সামনে আমাদের অনেকগুলো বিষয় আছে। আমরা আপনারা যেমন আমাদের কাছে আকাশ ছবি প্রত্যাশা, নির্বাচনের সুস্থতা চান, অবৈধ অস্ত্রোদ্ধার চান, মাদকমুক্ত সমাজ চান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা ভালো ভোটের ব্যবস্থা চান, আমাদের কিছু প্রত্যাশা আপনাদের কাছে আছে। আপনারা যারা প্রার্থী এবং আপনারা যারা প্রার্থীদের সমর্থক এবং প্রার্থীদের ভোটার, সবার কাছে আমাদের প্রত্যাশা আছে। আমি ভোটারদের কাছে বলব, আপনার মূল্যবান আমানত এটা ভোট, পবিত্র দায়িত্ব, এটা প্রয়োগ করে আগামী 5 বছরে আপনি আপনার নেতা নির্বাচন করবেন, যিনি আপনার জন্য কথা বলবে, আপনার জন্য কাজ করবে। কিন্তু সেই জায়গায় যদি আপনি ছোটখাটো লাভের আশায় অপাত্রে ভোট প্রদান করেন, তাহলে কিন্তু 5 বছর আপনাকে সেটা কুফর করতে হবে। সুতরাং আমি বলবো, আপনারা যারা ভোটার, আপনাদের কাছে আমাদের প্রত্যাশা, আপনারা অবশ্যই বিচার বিবেচনা করে কোনো লাভের বিষয়টি মাথায় না রেখে, লাভের চিন্তা না করে আপনার এই পবিত্র আমানত প্রয়োগ করবেন। তাহলেই আপনি আপনার সঠিক নেতা নির্বাচন করতে পারবেন। আমাদের প্রার্থীরা আছেন এখানে, আপনারা কি করবেন এটা আপনারা বলেই দিয়েছেন। আর আপনারা এতই অভিজ্ঞ, এতই বয়োজ্যেষ্ঠ, আমাদের জায়গাগুলো থেকে আসলে আপনাদের করণীয় কি হবে সেটা নতুন ভাবে পরামর্শ আমি দিতে চাই না। তারপরেও বলবো যে আপনাদের ভোটারদের প্রতি আপনারা শ্রদ্ধাশীল হবেন, তাদেরকে একটি পরিবেশ তৈরি করার ব্যবস্থা আপনারাও করবেন, তারা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে। কেউ একজন বলছিলেন আমাদের অডিয়েন্সের মাঝখান থেকে যে তোমার ভোট আমি পেয়ে গেছি, তোমাকে আর সেন্টারে যাওয়া লাগবে না। এই কথা আমরা অতীতে শুনেছি, সেটার প্রতিধ্বনি আমাদের কানে আছে এখন, কিন্তু সেটার বাস্তবায়ন আমরা দেখতে চাই না। সেটার বাস্তবে সেটার কোনো প্রয়োগ হোক, সেটা আমরা দেখতে চাই না। সুতরাং আমি বলবো, প্রার্থী হিসাবে আপনাদের দায়িত্ব অনেক। এই নির্বাচনের মূল পারফর্মার কিন্তু আপনারা। আমরা কেউ রেফারি, কেউ দর্শক, কেউ হাততালি দিব। সুতরাং আপনারা খেলার মাঠে যদি আপনারা অখেলোয়াড় সুলভ আচরণ না করেন, তাহলে আমাদেরও কাজ নেই। রেফারি হিসেবে আমাদের পকেট থেকে কার্ডও বের করতে হবে, লাল কার্ড, হলুদ কার্ড আমাদের বের করতে হবে। সুতরাং একটি ফুটবল ম্যাচ আয়োজনের সময় আপনারা দেখবেন সবার আগে একটা ফ্ল্যাগ কয়েকজন নিয়ে মাঠে প্রবেশ করে। কে বলতে পারবেন কি সেটা? সেটার মধ্যে লেখা থাকে ফেয়ার প্লে, ফিফা ফেয়ার প্লে। এরকম একটি ব্যানার নিয়ে মাঠে যাওয়ার একটা উদ্দেশ্য আছে। খেলার শুরুতেই সবাইকে ফেয়ার খেলার একটা অনুপ্রাণিত করা হয়, উৎসাহ দেওয়া হয়। তো আপনাদের যারা প্রার্থীরা আছেন, আপনাদের জন্য আমাদের একই অনুরোধ, আপনারা সেই ফুটবল ম্যাচের ফেয়ার প্লে যে ফ্ল্যাগ আছে, সেটা যে উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়, আপনারাও সেটার প্রতি সেই রকম একটা বিষয়ে উৎসাহিত হয়ে আপনারাও ফেয়ার প্লে করবেন। তাহলে আপনাদের ভোটাররা নিশ্চিন্ত থাকবে,
আমরাও নিশ্চিন্ত থাকবো, তখন আর মাঠে আর আমাদের বাঁশি বাজাতে হবে না, মাঠে আর আমাদের কার্ড প্রদর্শন করতে হবে না। আমি আপনারা এমনটি করবেন এটা বুঝে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আশা করি এরকম করবেন। আমাদের মিডিয়ার ভাইরা আছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা পালন করবেন এই ভোটে। আপনারা আপনাদের দায়িত্ব এমন ভাবে পালন করবেন যেটা হবে বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ। সোশ্যাল মিডিয়াও একটা মিডিয়া, আপনারা যারা আমাদের মূলধারার মিডিয়া আছেন আপনারাও মিডিয়া। সোশ্যাল মিডিয়া অনেক ভালো ভালো বক্তব্য যেমন প্রকাশিত হয়, প্রচারিত হয়, ভালো ভালো মেসেজ যায়, আবার অনেক খারাপ কিছু আসে। আপনাদের দায়িত্ব সেটা সঠিকতা নিরূপণ করে সবার সামনে, আমাদের সামনে উপস্থাপন করা, আমরা যাতে বিভ্রান্ত না করি। এই জায়গায় আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন এটা আমি বিশ্বাস করি। আমাদের নারী ভোটাররা আছেন অর্ধেকের বেশি বা অর্ধেক, আমরা যদি অঙ্কের একেবারে বিশ্লেষণে বলি তাহলে অর্ধেক আমাদের নারী সম্মানিত নারী ভোটাররা আছেন। যদিও আজকের এই সবাই নারী উপস্থিতি একেবারেই কম, তো নারী ভোটারদের সুরক্ষা, পিছনে একজন নারী সদস্য আছেন আমি দেখতে পাচ্ছি, তাদের ভোটে, তাদের ভোট কেন্দ্রে যাতে তারা নির্বিঘ্নে যেতে পারে, নির্ভয়ে যেতে পারে, এরকম একটি পরিবেশ আমাদের সবাইকে তৈরি করে দিতে হবে। আমি পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমাদের নারী ভোটারদের সর্বোচ্চ টার্নওভার এবার আমরা ইনশাআল্লাহ দেখাতে পারবো। আমরা সেই পরিবেশ তৈরি করে দিব যাতে নারীরা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রদান করতে পারে। আমি আরেকটা কথা খুব বেশি বলি এবার নির্বাচনে, এবারের ভোট হলো তরুণদের ভোট। আমাদের অনেক তরুণ ভাইরা আছেন এখানে, প্রায় 12 লক্ষ